তিনজন উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে ছিলেন, দুজন এখনও আছেন ছাত্র প্রতিনিধি, একজন বের হয়ে এসে দলের দায়িত্ব নিয়েছেন। এখানে অনেক রাজনৈতিক দল অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন, সামনের নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে সেটি নিয়েও প্রশ্ন তুলেছেন। আপনারা সরাসরি গণ অধিকার পরিষদ সরাসরি আরও যে দুজন উপদেষ্টা আছে তাদের পদত্যাগও দাবি করেছেন। আপনারা কি মনে করছেন অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা হারাচ্ছে বা নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন তাদের অধীনে হবে না? ধন্যবাদ আপনাকে। যারা আজকে আমার সহ আলোচক হিসাবে উপস্থিত রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আমাদের ফারজানা শারমিন পুতুল আপা খুব চমৎকারভাবে বলেছেন। তো এই জায়গায় আসলে আমার একটু ভিন্ন মত আছে। যেমন ধরেন যে প্রধান উপদেষ্টা আমাদের যে নির্বাচনের রোডম্যাপ বা যে তারিখ বিএনপি একটা হুমকিও দিয়েছে, এ বিষয়ে আসলে মত দ্বিমত ভিন্ন মত অনেক কিছু থাকতে পারে। আলটিমেটাম যাই হোক, ওয়ান কাইন্ড অফ আলটিমেটাম যাই হোক। কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা, ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। রোডম্যাপ এবং তারিখ এই দুটার মধ্যে কিন্তু একবারে বিস্তর একটা ফ্র্যাক আছে, ডিস্টেন্স, দূরত্ব আছে। যেমন ধরেন প্রধান উপদেষ্টা কিন্তু পরিষ্কার একটা রোডম্যাপ দিয়েছেন, তবে তার রোডম্যাপটা এলাবোরেট না। মানে আমরা যেমনটি চেয়েছিলাম যে আসলে এই যে উনি বলেছেন যদি আপনারা স্বল্প মেয়াদী সংস্কার চান তাহলে ডিসেম্বরে নির্বাচন হবে, আর যদি আরও একটু বড় পরিসরে সংস্কার চান তাহলে জুন জুলাইয়ের দিকে নির্বাচনটা হবে। একবারে ক্লিয়ার একটা রোডম্যাপ তিনি কিন্তু দিয়েছেন। এখন প্রশ্নটা হচ্ছে এই যে ডিসেম্বরের কথা তিনি বলেছেন, এই ডিসেম্বরের মধ্যে তিনি কি কি সংস্কার করতে চান বা কি করতে চান এই বিস্তারিত যদি তিনি জনগণের সামনে উপস্থাপন করতে পারতেন তাহলে এটা আরও ভালো হতো। কিন্তু আমি যদি এখন ঢালাওভাবে বলি যে প্রধান উপদেষ্টা কোনো রোডম্যাপ দেন নাই, কবে নির্বাচন হবে ইত্যাদি ইত্যাদি, তাহলে তো একটা ভেগ একটা কোয়েশ্চেন হয়ে যায়। আসলে তিনি তো রোডম্যাপ দিয়েছেন যে ডিসেম্বরে নির্বাচন হবে অথবা জুন জুলাই, একবারে স্ট্রেট ফরওয়ার্ড দুটা রোডম্যাপ। তারিখ ঘোষণা করে না, তারিখ আপনারাই বলছেন যে 3 মাস আগে শিডিউল হয়। না, আপনি যেটা বলছেন তারিখ মানে কি নির্বাচনের তফসিল, তাই তো? তফসিল কখন ঘোষণা হয় বা শিডিউল কখন ঘোষণা হয়? 3 মাস আগে। তো উনি যদি আমাদের ফার্স্ট যে রোডম্যাপ অর্থাৎ ডিসেম্বর যদি আমরা ধরে রাখি, তাহলে ডিসেম্বরের পূর্বে 3 মাস মানে কোন মাসে হয়? এখনো তো সময় হয় নাই। তার মানে আপনাকে অপেক্ষা করতে হবে। যখন আপনি দেখবেন যে ডিসেম্বর আসতে আর মাত্র 3 মাস বাকি, তারপরেও প্রধান উপদেষ্টা তার যে শিডিউল বা তফসিল সেটা দিচ্ছেন না, দ্যাট মিন্স তার ভিতরে হয়তো নির্বাচন কমিশন ঘোষণা করবে, নির্বাচন কমিশনেই দেবে। মানে আপনার তো সেই সময়টা পর্যন্ত অপেক্ষা করতে হবে, আসতে হবে। ভাই প্রত্যেকটা জিনিসের একটা টাইম পিরিয়ড আছে, একটা সময় আছে। আপনি সেই সময়ে মানে আবর্তিত না হওয়া পর্যন্ত আপনি যদি মানে বারবার সেটাকে আঘাত করেন, ধাক্কা দেন, তাহলে তো হবে না। আপনাকে নির্দিষ্ট একটা টাইম পর্যন্ত অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে। এখন যে বিষয়টা আসলে সামনে আসছে যে তারা আসলে নিরপেক্ষতা যেভাবে হারাচ্ছে বা নিরপেক্ষতা ধরে রাখতে পারছে কিনা, আসলে তাদের অধীনে আবার একটা নিরপেক্ষ অবাধ সুষ্ঠু নির্বাচন হবে কিনা, এগুলো নিয়ে নানান প্রশ্ন, নানান সমীকরণ ইতিমধ্যে রাজনৈতিক মহলে দেখা দিয়েছে। এগুলো নিয়ে আমরাও আলোচনা করছি, আমরাও এগুলো নিয়ে ইতিমধ্যে সমালোচনা শুরু হয়েছে। এখন আমাদের জাতীয় পার্টির ভাই যেভাবে মানে শুরুটা করলেন, উনি শুরুতেই বললেন প্রধান উপদেষ্টা আমাদের কেন ডাকেন না ক্ষোভ। তা আমি যদি ওনাকে প্রশ্ন করি আপনাদেরকে কেন ডাকবে, কোন ক্রাইটেরিয়া ডাকবে, কোন মানদণ্ডে আপনাদেরকে প্রধান উপদেষ্টা ডাকবে? মানে এখানে প্রধান উপদেষ্টার যে সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে যে বৈঠকগুলো হয়, যে মিটিংগুলো হয়, এই মিটিংগুলোতে আজকে যদি জাতীয় পার্টিকে ইনভাইট করা হয় বা আমন্ত্রণ জানানো হয়, তাহলে তো একই ক্রাইটেরিয়ায় আওয়ামী লীগকেও আমন্ত্রণ জানানো হবে। না না না, অফকোর্স, বিকজ বিগত 15-16 বছরে আওয়ামী লীগের প্রত্যেকটা অপকর্মের সহযোগী জাতীয় পার্টি এবং 14 দল। এটাকে আপনি অস্বীকার করতে পারবেন? না, 14 দল মানে তো 14 দলের মধ্যে তো মহাজোটের সবচেয়ে বড় স্টেক হচ্ছে জাতীয় পার্টি, মহাজোট এবং 14 দল। আমি দুটাকেই বলছি। মানে বিগত 15-16 বছরে আওয়ামী লীগ যত অপকর্ম করেছে প্রত্যেকটা অপকর্মকে নগ্নভাবে সমর্থন দিয়েছে 14 দল এবং জাতীয় পার্টি। আমি আসছি, সেটাকে আসবো, সেটা নিয়ে প্রশ্ন করেন, সেটা নিয়ে কথা বলেন। আমরা 18 সালের নির্বাচন নিয়ে অনেক কথা বলেছি। 18 যে সালে নির্বাচন, এই নির্বাচন নিয়ে অনেক আলোচনা, অনেক সমালোচনা, এটা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। তারপরেও আমরা যদি মোটা দাগে 18 পর থেকে 2024 এই টাইম পিরিয়ডকে ধরে সামনে আগাই, 2024 সালের 7ই জানুয়ারি যে একতরফা ভোটারবিহীন নির্বাচন আওয়ামী লীগ করলো, এই নির্বাচনের পূর্বে বাংলাদেশের প্রত্যেকটা দেশপ্রেমিক বিরোধী রাজনৈতিক দল এক এবং ঐক্যবদ্ধ হয়ে যুগপৎ আন্দোলন শুরু করেছে। এবং ইন দ্য মিন টাইম যখন আমরা বিএনপি সহ যুগপৎ আন্দোলন শুরু করলাম, ওই সময় আমরা বারবার আহ্বান করেছি 14 দল এবং জাতীয় পার্টিকে, আপনারা এই আওয়ামী লীগের ফ্যাসিস্ট পার্লামেন্ট থেকে পদত্যাগ করেন, আসেন। ওই সময় কিন্তু বিএনপিরও 7 জন পার্লামেন্টারিয়ান পার্লামেন্টে ছিল, তারা কিন্তু জনগণের আহ্বানে সাড়া দিয়ে ওই পার্লামেন্ট থেকে পদত্যাগ করেছে।
যদিও শেষ সময়ে করেছে, কিন্তু করেছে। বাট জাতীয় পার্টি তারা কিন্তু পদত্যাগ করে নাই। কিন্তু জাতীয় পার্টি 18 সাল এবং 24 সাল যখন কোটা আন্দোলন হয়েছে তারা কিন্তু সংসদে কথা বলেছে কোটার পক্ষে। ভাই সংসদে বলা, আপনি একটা অবৈধ জিনিসে অলরেডি শোয়ার, মানে আপনি অবৈধ জিনিসে বসে আছেন, সেই অবৈধ জিনিসে বসে আপনি একটা অবৈধ জিনিসের প্রতিবাদ করছেন। হোয়াট ইজ দিস? এটা কি? আপনি আপনার অবস্থান থেকে জনগণকে এভাবে শো করতে পারতেন যে এই পার্লামেন্ট অবৈধ, এই পার্লামেন্টের ভ্যালিডিটি নাই বা জনগণের বৈধতা নেই, সুতরাং এই পার্লামেন্ট থেকে আমরা পদত্যাগ করে জনতার কাতারে আসলাম এবং এই যে গণ অভ্যুত্থান শুরু হওয়ার একটা প্রক্রিয়া শুরু হয়েছে, ছাত্র জনতা রাজপথে আন্দোলন করছে, আমরা এই আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করলাম, তাহলে জনগণ জাতীয় পার্টিকে সেভাবেই নিত। কিন্তু জাতীয় পার্টি সেটা না করে আওয়ামী লীগের পার্লামেন্টে থেকে তারা 2-4টা কথা বলেছে, কিন্তু এটা আসলে জনগণ এটাকে আলহামদুলিল্লাহ বলার কোনো সুযোগ নেই। সুতরাং আমরা সেই জায়গা থেকে বলতে পারি সেই 7 জানুয়ারির একতরফা নির্বাচন, এই নির্বাচনে বাংলাদেশের 74টি রাজনৈতিক দল অংশগ্রহণ করে নাই। শুধুমাত্র যারা আওয়ামী লীগের উচ্ছিষ্টভোগী ছিলেন, আওয়ামী লীগের সহযোগী ছিলেন, আওয়ামী লীগকে বিগত 15 বছর একতরফাভাবে মানে একবারে সন্দেহাতীতভাবে সমর্থন দিয়ে এসেছে, তারাই ওই পার্লামেন্ট ইলেকশনে অংশগ্রহণ করেছেন। সেই জায়গা থেকে আজকে যদি জাতীয় পার্টি কিংবা 14 দলের কোনো দল মনে করে থাকে যে আমাদেরকেও ডাকা দরকার, আমরা কেন নাই, সেই একই দাবি আওয়ামী লীগও করতে পারি। সেই জায়গা থেকে আমরা পরিষ্কারভাবে বলেছি আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যারা সহযোগী, অর্থাৎ গণহত্যাকারী আওয়ামী লীগ এবং এই গণহত্যায় যারা সহযোগী হিসাবে আওয়ামী লীগের সমর্থন দিয়েছে, তাদের পাশে ছিল, তাদেরকে কোনোভাবেই এই সরকার কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে পারে না। অফকোর্স সহযোগী, আমরা প্রতিবাদ করছি। আপনারা ওই মুখে প্রতিবাদ করা আর আপনি পার্লামেন্টে আওয়ামী লীগের সাথে ওই সংসদে মানে ওই যে বলেন না মানে ডিনার টেবিলে একসাথে খাওয়া দাওয়া করবেন, 14 দলকে মিটিং এ ডাকছে 29 তারিখে টোটাল। এটা কখনোই আপনার তর্কে যাব না, আমি বিতর্ক করছি ভাই, কিন্তু আপনি যে প্রস্তাবটি করেছেন প্রধান উপদেষ্টার কাছে, আসলে ইটস নট ভ্যালিড এবং এটা চাওয়ার কোনো অধিকার আপনাদের নেই, বরঞ্চ আপনাদের উচিত ছিল জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়া। ক্ষমা চাইছি, কই ক্ষমা চাইছেন? আপনি ওই এটি তো আপনি দেখেন না ভাই, ক্ষমা চাইছেন বিগত জেলকাদের সাহেব কয়েকবার বক্তব্য দেন জাতির কাছে ক্ষমা চাইছেন। আপনারা যে বিগত 7 জানুয়ারি নির্বাচনে অংশগ্রহণ করেছেন, এটা যে আপনারা আসলে জনগণের সাথে বেইমানি করে জনগণের সাথে এক প্রকারের, আরে ভাই আমি তো 5টা গুলি খেয়েছি, মানে এটা কি আপনারা কি ক্ষমা চেয়েছেন যে আসলে এই নির্বাচনে কোনোভাবে আমাদের আসলে দেখেন না তো আমরা বলি তো আমাদের যদি চেয়ে থাকেন তাহলে বলতে পারেন, বলতে পারেন, আমরা বলছি যদি ক্ষমা চেয়ে থাকেন তাহলে জনগণ সিদ্ধান্ত নিবে জনগণ আপনাদের ক্ষমা করবে কিনা। যাই হোক, এটা জাস্ট আপনাকে বলার জন্য। এখন বলতে পারে এসে